আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্রিমিনাল লয়ের এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। সুতরাং পুলিশের কোনো আপনার অ্যারেস্ট হলে অথবা যদি আপনার মনে হচ্ছে আপনি অ্যারেস্ট হবেন তাহলে দেরি করা যাবে না। You need the specialist advice who can help you protect your reputation, যে হেল্প করতে পারবে আপনাকে আপনার সুনামকে রক্ষা করার জন্য, আপনার ক্যারিয়ারকে রক্ষা করার জন্য, আপনার কর্মজীবন যেগুলো আছে কাজের উপরে আঘাত আসবে এখান থেকে কিভাবে আপনাকে সেফগার্ড করা যায় এবং ফ্যামিলিকে রক্ষা করার জন্য, এবং সব দিক দিয়েই আপনি আঘাতপ্রাপ্ত হবেন যদি আপনি ফেসিং ক্রিমিনাল অ্যালিগেশন। তখন আপনাকে সহসা দেরি না করে একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করতে হবে, অ্যাডভাইস সিক করতে হবে আপনার রেপুটেশনকে রক্ষা করার জন্য, আপনার ক্যারিয়ারকে রক্ষা করার জন্য, এবং আপনার যে পরিবার পরিজন তাদেরকে রক্ষা করার জন্য, তারা যে একটা ভোগান্তির মধ্যে পড়বে তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেটার জন্য। আপনার এমন একজন দক্ষতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর আপনাকে এনগেজ করতে হবে, who can offer you representation at all stages of proceedings from first interview to final trial, যে আপনাকে ক্রিমিনাল প্রসিডিংসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে প্রতিনিধিত্ব করতে পারবে। সেই পুলিশ স্টেশনের ইন্টারভিউ থেকে শুরু করে, সেই ম্যাজিস্ট্রেটস কোর্ট থেকে শুরু করে ক্রাউন কোর্ট পর্যন্ত, কোর্ট অফ অ্যাপিল পর্যন্ত আপনাকে সব জায়গায় আপনাকে পুরাপুরি রিপ্রেজেন্টেশন দিতে পারবে। দীর্ঘ প্রায় 25 বছর ধরে ক্রিমিনাল লতে আপনার প্র্যাকটিস করাতে আমার সেই প্যানেল অফ ভেরি এক্সপেরিয়েন্সড ব্যারিস্টাররা আছে যারা শুধু ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে, যাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং এক্সপার্টিস হচ্ছে শুধু ক্রিমিনাল লয়ের উপরেই। আমার সে অনেকগুলো ব্যারিস্টাররা আছে যাদেরকে আমি এই কেসগুলোতে এনগেজ করি শুরু থেকেই একেবারে শেষ পর্যন্ত। ওই ব্যারিস্টার এবং আমি সলিসিটর আমরা দুজনে মিলে আমার ক্লায়েন্টদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি, অ্যাডভাইস দিয়ে থাকি, রিপ্রেজেন্টেশন দিয়ে থাকি এবং তার কেসটাকে আমরা লুক আফটার করি ঠিক মতো। সুতরাং আপনার দরকার হবে এমন সলিসিটর যাদের হাতে আছে ভালো অনেক এক্সপেরিয়েন্সড দক্ষতা সম্পন্ন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট আপনার ব্যারিস্টার। সুতরাং আপনার সলিসিটর এবং ব্যারিস্টার দুজনে মিলে তারা কাজ করবে। অনেক সময় দেখা যায় কি অনেকে আমার কাছে আসছে বলছে কি যে আজম সাহেব আমাকে তো একটা লয়ার দিয়েছে, সে লিগ্যাল এইডের ফ্রি লয়ার, ওই কোম্পানির থেকে ওই কোর্টে যায়, ওরা দুজন আছে একই কোম্পানির, একজন আমাকে দেখে আর একজনে কোর্টে যায় এবং এরা দুজনে সলিসিটর। আমার তো আমি তো এরকম একটা রেপ কেসে পড়েছি, আমার এখন লম্বা সাজা হয়ে গেছে, এখন আমি আপিল করতে চাই। এইগুলো প্রতিনিয়ত আমার কাছে আসে, প্রত্যেক দিন আমি এই টেলিফোন কলগুলো পাই, কিন্তু এই জিনিসগুলো আমাকে বলতে হবে। অনেক লেট স্টেজে যখন আপনারা আসেন তখন আমার পক্ষে আপনাদেরকে কিছু সাপোর্ট দেওয়া, রিপ্রেজেন্টেশন দেওয়া, আপনাদেরকে এই কেস নেওয়াটা অনেক সময় অসম্ভব বা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ওই স্টেজের মধ্যে অনেক জিনিসগুলো আমাদের লিমিটেশন আছে আমরা কতটুকু করতে পারে। এই জন্য শুরু থেকেই আপনাকে ভালো দক্ষতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর যাদের প্রচুর 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 অভিজ্ঞতা আছে, ওই প্যারালিগাল ট্রেনিং রে দিয়ে কাজ করাইলে হবে না। আপনাকে দেখতে হবে যে সলিসিটর সে আপনাকে সরাসরি দেখছে কিনা, তার কত বছরের অভিজ্ঞতা, কয় বছর ধরে সে ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে আসছে। কারণ এই ক্রিমিনাল লটা হচ্ছে র্যাপিডলি চেঞ্জিং এরিয়া অফ ল, প্রতিনিয়ত এটাতে আপনার পরিবর্তন আসছে।
যাদের এই পরিবর্তন, এই চেঞ্জগুলোর উপরে আপ টু ডেট থাকবে, এরকম সলিসিটরের কাছে আপনাকে যেতে হবে। সুতরাং আপনি একদম প্রপারলি, ফুললি আপনি রিপ্রেজেন্টেড হবেন। এখন আপনারা আজকে যে কেসটার সম্বন্ধে আমি বলছি সেটা হইল কি, সেই মেয়েটা অনেক সাজা দিয়েছে, প্রেস্টন ক্রাউন কোর্ট জাজ 8.5 বছরের প্রিজন সেন্টেন্স দিয়েছে। এই মিথ্যা রেপ এলিগেশন, ফলস এলিগেশন গুলো পুলিশের কাছে করেছে, এগুলো সব প্রমাণিত হয়েছে সে যে মিথ্যা বলছিল এশিয়ান গ্রুমিং গ্যাংয়ের এগেইনস্টে। She also posted pictures of her injuries, but the court heard that she had caused them to herself with a hammer. এবং কোর্ট শুনছে কি, সে অনেকগুলো ইনজুরি হয়েছে তার বডিতে, এগুলো বলছে সে, কিন্তু কোর্ট যেটা শুনছে সেটা হচ্ছে কি, এগুলো সে নিজে নিজে হ্যামার দিয়ে নিজেকে নিজে আঘাত করেছে এই কমপ্লেইনগুলো করার জন্য, এগুলো দেখার জন্য পুলিশের কাছে। এগুলো সে আপনার কোর্টের কাছে এগুলো সব বিস্তারিত, এগুলো সবগুলো তুলে ধরা হয়েছিল। এবং জানুয়ারিতে তাকে গিলটি ভার্ডিক্ট দেওয়া হয়েছিল for 8 counts of doing acts tending and intended to pervert the course of justice. Perverting the course of justice মানে বিচার ব্যবস্থা, বিচারকে বিকৃত করার জন্য, এটাকে মানে ইনফ্লুয়েন্স করার জন্য, পারভার্ট করার জন্য এই সেই যে কতগুলো কার্য কীর্তন করেছে, যে মিথ্যা বলেছে, মিথ্যা অভিযোগ পুলিশের কাছে আনছে, এটার জন্য 8টা অভিযোগ তার বিরুদ্ধে আপনার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাকে সাজা দিয়েছিল। আমি কন্ট্রোল রুমকে বলবো আপনারা প্লিজ জাজের স্পিচটা এখন প্লে করেন, বাকি অংশটুকু। Did so in a number of ways. I will summarize here only some of them. She manipulated people with whom she was in contact via Snapchat to contact her. She would rename these people in her phone with the names of supposed traffickers. She would induce sexual messages from them and take a screenshot of those messages. Thus it would appear that she had a message with a sexual overtone from someone with the name of one of the supposed traffickers. When she was in the police station, she would elicit such messages to ensure that there was live evidence of the supposed traffickers pestering her. A number of these people came to court to give evidence. One young man from Essex had been rebadged by the defendant in her phone as Shaggy, the name of one of the supposed people traffickers from Barrow. He was in fact a young man from Essex who'd had little contact with the defendant. She'd told him she was from Portsmouth and cultivated a friendship with him to create messages she could later use. Another was a vague school acquaintance who wanted a relationship with her. He was renamed to Haram or Rami. She then took screenshots of these messages, falsely appearing to come from Haram or Rami, so that she could say they were evidence of her being trafficked. The defendant manipulated friends and work colleagues to involve them unwittingly in her deceptions. She invented people in her phone who simply didn't exist. She sometimes used 2 phones, one to send and one to receive messages from supposed traffickers or trafficked women. She would then take screenshots of those messages. There were other types of message she created. She would inflict unpleasant injuries on herself, which she later attributed to fictitious traffickers. She wrote letters to herself, supposedly from Rami. She made false diary entries. Based upon the evidence I have heard, I'm sure of all of the matters which I've set out above. It follows that in relation to count 5, she is to be sentenced on the basis of all of the particulars under paragraph A and paragraph B. I turn to count 6. Whilst the defendant had refused to participate in a witness protection programme, she did agree to be temporarily housed by the police in a hotel close to Kendal police station.
The police arranged for her to have a job there. These events happened during the time frame of Count 5. However, because the issue was completely different to the remainder of Count 5, it was reflected in a separate count. It's convenient to deal with it at this stage. On the 30th of June 2019, the defendant left the hotel provided by the police and travelled to Blackpool by train. She'd already booked herself a hotel room there. The undisputed evidence was that she checked into her room and spent most of her time there. When she did go out, she was alone and on foot. She was seen on video to make a note of on her phone of the vehicle registration number of a car and the details of a takeaway restaurant. Having done so, she went to a shop, bought some food, sat in her hotel room and watched YouTube videos. The next day, she got up late and made her way to Preston. The police and her family were worried about her. She had ignored their messages. Eventually, police officers traced her to Preston and met her there. She was driven home to Barrow-in-Furness, and in the early hours of the morning, Detective Inspector Nutter came to meet her, worried as to what had happened. The defendant was later to tell the police in great detail that the traffickers had found her in Kendal and instructed her to go to Blackpool. There, she said, she was met by Mr. Ramzan and threatened with a violent death. She was made to visit 4 premises, and at each she was brutally raped by multiple men. The car whose registration number she had noted down was, she said, used to transport her between properties. A flat above the takeaway, whose details she had noted down, was for the venue for one of these attacks. Officers took her to Blackpool twice to try and identify the locations of these places. This account was all completely false. Eventually, confronted by incontrovertible evidence, she was forced to accept that none of this was true. She was later to claim at trial that she was forced to give this false account by the traffickers, but I ruled that duress was not available to her. Indeed, I am sure that no one pressured her to go to Blackpool at all. She did so entirely of her own volition in order to make up false allegations against Mr. Ramzan and others. I turn to count 7. On the 18th of July 2019, the defendant caught a train to Leeds. The clear evidence is that she spent a good part of the day in the park. She had 2 phones with her. She then travelled back to Preston, where she walked into the town centre. A young man walking home from a family party happened upon her. He asked her for a light, and they started to talk. They had a brief and entirely consensual sexual encounter. The defendant then caught the train to Barrow-in-Furness, exchanging details with the young man and tentatively agreeing to meet him at a later date. Once in Barrow-in-Furness, she walked to her flat. Her brother's girlfriend happened to see her as she walked her home, picked her up and took her home. Much of this, including much of what happened in Preston, was caught on closed-circuit television. By now it was the early hours of the 19th of July. Once her brother learned from his girlfriend that the defendant was at home, he called the police. Everyone had been frantically worried about her all day, and she had been ignoring their messages. When the police arrived at her house, the defendant pretended to be semi-conscious. The jury and I saw body-worn footage captured by the officers. It's clear that the defendant was play-acting, pretending to be semi-conscious. She was injured, but the clear evidence was that she had inflicted the injuries upon herself. She then created a false account of what had happened in Leeds, Preston and Barrow that day. All of this account was inconsistent with CCTV, telephone and other evidence. She told the police that on Wednesday the 17th of July, a man called Salza, an invented trafficker, came to her door. He'd slapped her in the face, pinned her to the wall by the neck. He told her to follow orders she would get on Snapchat. He said that she had lost them money and she needed to earn them £10,000 as a result. She said that she was then told to go to Leeds. There she was taken to a house where she had sex with 2 men.
She and a girl called Molly then walked to another premises. There were other girls there. There she said she had sex with 3 men. She was then driven to a chicken shop in Headingley, where she had sex with another man. She then said she was driven to Bramley and then to Bradford, where she had sex with 3 men. She then saw her passport on the table with a ring on it and flight details to Bangladesh, so she ran. When the traffickers were able to contact her by phone, she was told to go to Preston. She said that the young man she had met in Preston was a trafficker and that he had sent her a message telling her that he had lined up some cocaine on a bench and she had no choice but to take it. She said that he took her to 2 Asian men who paid him to have sex with her. She then said that the young man himself then took her down a back alley and raped her. Eventually, she said, she was allowed to return to Barrow-in-Furness. Salza met her at the train station and he drove her home. We have seen the video footage of her walking home. She said that when she opened her door, he and another man forced their way in and she was forced to have sex with them both. Salza struck her in the face and told her to sort herself out and that they would be back for her at 2 a.m. 10 minutes later, the police arrived and she could not recall anything further until she woke in hospital. This was a complete fabrication. Much of it could be disproved from CCTV in Preston and Barrow-in-Furness. What happened in Leeds was shown to be false by the location of her phone. She had, during the course of the day, created other evidence to support the false account she knew she would give. Most notably, she had used one of the 2 phones she had with her that day to send messages from a person she described as Nicole to herself. She'd then taken screenshots of those messages. Nicole was supposed to be a fellow trafficked woman who was being raped at the parties. Nicole was supposedly angry at the defendant for leaving her and the other victims in Leeds. However, the agreed evidence was that when Nicole was apparently complaining about being left in Leeds by the defendant, the phone from which the messages were being sent was with the defendant on the train back to Preston. She was sending the Nicole messages from one phone in her possession to the other phone in her possession. I turn now to count 8. In May 2020, the defendant was on bail for perverting the course of justice. It's clear that she was still intent on trying to invent evidence to support her previous accounts. In the earlier part of 2020, the instances of her apparently going missing and turning up intoxicated and injured had increased. On the 18th of May 2020, she set out from home on foot. It's clear from the evidence that she never left Walney Island and never entered a vehicle. At 22:49, she was found by police in fields close to her home. She had multiple injuries. One eye was swollen shut. She had hammer injuries to her legs and abdomen, which were too numerous to count. Part of her little finger was partly severed. These injuries were all self-inflicted. Her account was that she had intended to catch a bus to travel to Barrow, but one of the males associated with those who'd exploited her offered her a lift, which she accepted. She then said that she was taken to a house in Barrow-in-Furness. There were 10 males. দর্শক, আজকে আপনারা শুনছেন প্রেস্টন ক্রাউন কোর্টের জাজ আপনার এই মেয়েকে সাজা দিচ্ছিল এবং একের পর এক সে যে মিথ্যা বলেছিল, ফলস অ্যাকুজেশন এশিয়ান গ্রুমিং গ্যাংয়ের এগেইনস্টে করেছিল, সেটা সে একের পর এক মিথ্যাগুলোকে বলে যাচ্ছিল, যার জন্য তাকে অনেক প্রিজন সেন্টেন্স 8.5 ইয়ার্সের জন্য দিয়েছিল। In sentencing remarks which were broadcast on television, the Robert, আপনার এখন যে জাজের ছবি যাকে দেখছেন আপনারা, তার নাম হলো রবার্ট, জাজ রবার্ট আলথাম।
সে বলছে কি it is troubling to say the least that she shows no significant signs of remorse এবং এটা খুবই troublesome জাজ বলছে কি যে এত মিথ্যা কথা সে পুলিশের কাছে অভিযোগ করেছে ফলস অ্যাকুজেশন ফলস অ্যালিগেশন গুলো সে এশিয়ান ম্যানদের এগেইনস্টে করেছে কিন্তু সেখানে সে কোনো অনুশোচনা সে দেখায় নাই কোনো রিমোর্স সে দেখায় নাই এই কথা জাজ বলেছে আপনার তারপর আপনার আরো অনেকগুলো বলেছে he said there was no explanation for why the defendant made the allegations which he described as complete fiction সে এখানে কোনো এক্সপ্লেনেশন নাই কেন সে এত মিথ্যা কথাগুলো বলছে পুলিশের কাছে এই যে এশিয়ান ম্যানদের এগেইনস্টে যে তাকে সেক্সুয়াল অ্যাবিউজ করেছে তাকে রেপ করেছে এটা একটা কমপ্লিট ফিকশন তারপর সে আরো বলছে কি unless and until the defendant chooses to say why she has told these lies we will not know যতক্ষণ পর্যন্ত না এই মেয়েটা নিজের থেকে বলবে সে কেন এই মিথ্যাগুলো পুলিশের কাছে করেছে এই অপবাদগুলো করেছে এই অ্যাকুজেশনগুলো কেন করেছে সে যতদিন পর্যন্ত নিজের থেকে না বলবে আমরা এটা বুঝতে পারবো না আমরা এটা জানবো না এবং she looked straight ahead and thanked the judge after he sentenced her সে সেন্টেন্সিং এর পরে সে ঠিক জাজের দিকে তাকিয়েছিল এবং দেখে তাকে ধন্যবাদ দিয়েছিল তাকে সেন্টেন্স দেওয়ার জন্য in statements read to the court আপনার ওখানে 3 of the men she had accused described attempt to take their own life following her allegations ওখানে সে যতগুলো অ্যালিগেশন করেছিল ওখান থেকে 3 জন মানুষ বলছে কি তারা নিজেরাই তাদেরকে কিল করতে চাইছিল টেক देयर ওন লাইফ এই অ্যালিগেশনের পরে এত তারা বিধ্বস্ত এত তারা মানে ডিস্ট্রেসড তারা ছিল দর্শক আমি আবার শর্ট একটা ব্রেকে যেতে হচ্ছে আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম সবাই আমার সাথেই থাকুন আমরা নেক্সট